তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই রুল জারি করে। রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে এবং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করতে এই সংশোধনী আনা হয়। তিনি বলেন, আপিল বিভাগ পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার রায় দিলেও তা মানা হয়নি। এদিকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, 2 মাসের সময় দিয়ে কোর্ট রুল জারি করেছে, রাষ্ট্রপক্ষ এর যথাযথ জবাব দেবে। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতিও দেয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। হাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। ওনারা এটা বলছেন, আমি এটা এক্সামিন করে দেখি তারপরে বলব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয়, সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। হাইকোর্টের সার্বিক খবরাখবর নিয়ে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, যেটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় বলে উল্লেখ করা যায় যে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট, এবং সেই সাথে আরো বেশ কিছু দিক নির্দেশনা আছে। আপনি তো সেখানে পুরোটা সময় ছিলেন, বিস্তারিত জানাবেন। দেখুন, এই পঞ্চদশ সংশোধনীর যেহেতু আজকে একটি রুল জারি হয়েছে, রুল বলতে হাইকোর্টের যে একটি বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ, তারা রুল জারি করেছে। রাষ্ট্রপক্ষকে সরকারকে জবাব দিতে বলেছে যে কেন এই পঞ্চদশ সংশোধনীর যা যা আছে সেই বিষয়গুলো যে সংশোধন করা, সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না। রাষ্ট্রপক্ষ এর জবাব দিবে। এবং আজকে যারা রিটকারী ছিলেন, আপনি কিছুক্ষণ আগে যার বক্তব্য আমরা দর্শকদের শোনাচ্ছিলেন, তিনি বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক, তিনি অর্থাৎ তার পক্ষ থেকে আইনজীবী কিন্তু আজকে চেয়েছিল যে তাদের যেই সাবমিশন, তাদের যে রিট, তার পরিপ্রেক্ষিতে তারা একটা স্টে আবেদন করেছিলেন যে অন্তত স্থগিত করা হোক। কিন্তু রাষ্ট্রপক্ষর কঠোর বিরোধিতার কারণে স্থগিতাদেশ হয়নি, রুল দিয়েছে। 2 মাসের ভিতরে তারা জবাব দেবে যে কি কারণে পঞ্চদশ সংশোধনী বৈধতা দেওয়া যায় বা এটি যুক্তিযুক্ত। দেখুন, এই পঞ্চদশ সংশোধনী যার রায়ের ভিত্তিতে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যে বড় একটি অংশ এই সংশোধনীর, বিচারপতি খায়রুল হক, তৎকালীন প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে কিন্তু গতকালকেও মামলা হয়েছে শাহবাগ থানায়। গতকালকে সন্ধ্যার দিকে একটি মামলা হয়েছে। যাই হোক, এই সংশোধনী নিয়ে আজকে অনেকগুলো আদালত অঙ্গনে অনেক আলোচনা হচ্ছে। কারণ আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মূলত পঞ্চদশ সংশোধনীর যতগুলো বিষয় ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বদিউল আলম মজুমদার আজকে একটা বিষয় বলেছে যে যদি পঞ্চদশ সংশোধনী না আনা হতো, তাহলে আজকের এই বাংলাদেশে যা হয়ে গেল, এই যে 500-600 মানুষের প্রাণহানি, এই বাংলাদেশের এই যে অরাজক পরিস্থিতি, এই কোনো কিছুই হতো না। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যেত, ভোট হতো, সংবিধান অনুযায়ী মানুষ তার গণতন্ত্র ফিরে পেত। কিন্তু সবকিছু সমূলে ধ্বংস করা হয়েছে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এটি কিন্তু বদিউল আলম মজুমদার কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন। দেখুন, আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী নিয়ে কিন্তু সবচেয়ে বেশি তারা বিভিন্ন জায়গায় যৌক্তিক কথা বলার চেষ্টা করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রংপুর সিটি কর্পোরেশন, আমার যতটুকু মনে পড়ে, সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তিনি এক জনসভায় কিন্তু বারবার করে বলেছিলেন যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই সংবিধান, অর্থাৎ 72 সালের যে মূল সংবিধান তার মূল পথ খুঁজে পেয়েছে, বাংলাদেশ তার মূল পথ খুঁজে পেয়েছে। এই সংশোধনীর মাধ্যমে মূল সংবিধানে ফিরে গেল ধর্মনিরপেক্ষতাবাদের দিকে, এবং যেই সেখানে বলা হচ্ছিল যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা যে মূল সংবিধান
সংবিধানের যে টার্মগুলো ছিল সেই দিকে কিন্তু আবার ফিরে যাওয়া গেল। এইগুলো আওয়ামী লীগের তরফ থেকে বারবার করে বলার চেষ্টা করা, কিন্তু এখন এসে যেটি দেখা যাচ্ছে, এর আগেও এই দাবি ছিল যে পঞ্চদশ সংশোধনী একটি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে নানান প্রশ্ন ছিল, আবার সেটি কিন্তু আদালতে উঠল এবং এখন দেখার বিষয় যে চূড়ান্ত শুনানি শেষে আদালত কি বলেন। এবং যোগ করতে চাই যে এই শুধু কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের এই বিষয়টি নয়, এই সংশোধনীতে তো আরো দু একটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে। তার মধ্যে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে ঘোষণা করা হয় এবং সংরক্ষিত যেই আসন সংখ্যা রয়েছে সংসদে সেটিও বাড়ানো হয়। এক্ষেত্রে এই রুল কি সমগ্র এই সংশোধনীর উপরেই জারি থাকছে কিনা? দেখুন, এখানে তারা যেহেতু সংশোধনী এই পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলেছেন, মানে পুরো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মূলত তাদের দৃষ্টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে আপনি তিনটির কথা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার, বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে যেই স্বীকৃতি, এবং আরেকটি বিষয় হচ্ছে সংবিধানের যে নারীদের আসন 45 থেকে 50টি করা। কিন্তু এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সংবিধানের 7 অনুচ্ছেদ কিন্তু সংশোধন করে 7-এর ক এবং 7-এর খ সেখানে সংশোধন করে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যদি কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে সেই উপায়টি কিন্তু একেবারেই সেখানে বাতিল করা হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকার বলার চেষ্টা করেছেন, কিন্তু কিছুক্ষণ আগে আইনজীবী যেটি বলছিলেন যে এর ব্যাখ্যাটা এমনভাবে তিনি দিচ্ছেন যে ওই সংশোধনী এনে অনুচ্ছেদ 7-এর সংশোধনী এবং সেখানে সংযোজন করে এমন করা হয়েছে যে সংবিধান যাতে কেউ আর সংশোধন না করতে পারে আগামী দিনে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যদি কারোর ম্যান্ডেট থাকে, সংসদে যদি 2/3 ক্ষমতা যদি কারোর থাকে, যদি কারোর আসন থাকে, কোনো দল যদি মানুষের ভোটাধিকার নিয়ে যদি 2/3 বেশি আসন সেখানে পান, তবে তারা চাইলেই সংবিধান সংশোধন করতে পারবেন এবং যা কিছু হবে সেটি পার্লামেন্টে পাশ করাতে পারবেন। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে 7 অনুচ্ছেদের সাথে যে 7-এর ক এবং 7-এর খ সংযোজন করে সেই পথটি রুদ্ধ করা হয়েছে। সুতরাং আজকে রিটকারী এবং তার আইনজীবী বারবার করে বলার চেষ্টা করেছেন যে এই পুরো অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হরণ করা হয়েছে। এবং আরেকটি বিষয়, এই অনুচ্ছেদের পরে অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ তৎকালীন প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন যে পরবর্তী আরও 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই করা যেতে পারে, কিন্তু সেটি তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার সেটি মানেনি এবং যার ফলশ্রুতিতে কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, যেখানে গণতন্ত্র নেই। তিনি বলছেন যে এই অবস্থায় মানুষের ভোটাধিকার নেই। সুতরাং সব কিছুর মূলে তিনি পঞ্চদশ সংশোধনীকে দায়ী করছেন এবং এই সংশোধনী তারা চাইছেন যে এই সংশোধনী বাতিলের জন্য, এবং এই সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তাদের যুক্তিযুক্ত যেই সাবমিশন শুনেই কিন্তু নাইমা হায়দারের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু এটি রুল দিয়েছে, কেন এটি অবৈধ হবে না রাষ্ট্রপক্ষকে জবাব দিতে হবে। সময় হচ্ছে 2 মাস।